আজকে আমি তোদের যে টপিকটা পড়াবো সেটা ক্লাস 10 এর ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। দ্বিতীয় অধ্যায় যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলের প্রথম অংশ এবং তার সাথে ক্লাস 10 এর ভৌতবিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টারের প্রথম অংশ এবং এর সাথে ক্লাস 11 এ তোরা যারা যারা নতুন পড়ছিস, যারা যারা ভূগোল নিয়েছিস 11 এ, সেই ভূগোলের নতুন সিলেবাসে সেমিস্টার 1 এর একটা টপিক আছে যেটা আবহাওয়া ও জলবায়ু নামে পরিচিত। সেই টপিকের প্রথম যে অংশটা আছে সেই প্রথম অংশটা আমি তোদের বোঝাবো। তার আগে আমি তোদের বলি যে বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল কি তোরা জানিস? এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি। এই যে আমরা যেখানে বসবাস করি সেই পৃথিবীর উপরিভাগে অর্থাৎ জলভাগ এবং স্থলভাগের ওপর, এই জলভাগ ও স্থলভাগের ওপর যে পাতলা গ্যাসীয় আবরণ রয়েছে সেই পাতলা গ্যাসীয় আবরণকে আমরা কি বলবো? আমরা বলবো বায়ুমণ্ডল। বোঝা গেল? তাহলে এই যে পৃথিবী, এই পৃথিবীর ওপর যে পাতলা আবরণটা রয়েছে যেটা সম্পূর্ণ কি দিয়ে ঘেরা? গ্যাস দিয়ে ঘেরা। যেটা সম্পূর্ণ গ্যাস দিয়ে ঘেরা, এই গ্যাসীয় আবরণকে আমরা কি বলছি? বায়ুমণ্ডল বলছি। বোঝা গেল? এই গ্যাসীয় আবরণকে কি বলছি? বায়ুমণ্ডল। এবার আরেকটা জিনিস তোদের বলে রাখি যেটা ক্লাস 11 এর সঙ্গে যুক্ত। তোরা যারা যারা ক্লাস 10, 11 যে বিষয় থাকিস এটা পুরোটা শোন, আমি ডিটেলসে পড়াবো। এমন ভাবে পড়াবো 10 এর জন্য কমপ্লিট হয়ে যাবে এবং 11 এর জন্য কমপ্লিট হয়ে যাবে। তোরা যারা যারা 10 এ পড়ছিস তারা ডিটেলসে এটাকে বুঝতে পারবি। কিছু কিছু জায়গা হয়তো তোদের বইতে থাকবে না, কিন্তু তাও তোদের জানাটা দরকার। তার জন্য বলবো পরীক্ষা চলে আসলে প্রশ্ন কঠিন হলে তাহলে পারবি। আর যারা যারা 11 এ পড়ছিস তারা তো ভিডিওটা পুরোটা দেখবি, কেননা এই ক্লাসটা পুরোটা তোদের কাজে লাগবে, ভয়ানক লেভেলের কাজে লাগবে। এবং এই ক্লাসটা একবার যদি তোরা করিস পুরোটা, তাহলে আমি বলছি এখান থেকে একটা কোশ্চেনেরও অ্যান্সার তুই পারবি না এমন হবে না। প্রত্যেকটা অ্যান্সার তুই নিজে থেকে করতে পারবি, নিজে থেকে লিখতে পারবি। অ্যানালাইটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট হয়ে যাবে তোর। বোঝা গেল? তাই পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখে ফেল। বোঝা গেল? এবার দেখ তাহলে বায়ুমণ্ডল কি। এই যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠের বাইরের যে পাতলা গ্যাসীয় আবরণ তাকে আমরা কি বলছি? তাকে আমরা বায়ুমণ্ডল বলছি। এই বায়ুমণ্ডলে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই। সেগুলো কি কি? বিভিন্ন উপাদান আছে বায়ুমণ্ডলে। গ্যাসীয় উপাদান আছে, তরল উপাদান আছে, আবার কঠিন উপাদান আছে। আমি এই গ্যাসীয়, তরল আর কঠিন উপাদানটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে তোদেরকে এটা বলি, এই যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলে আমরা অনেক কিছু দেখতে পাই। কি কি দেখতে পাই? যে সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ছে এবং টেম্পারেচার বাড়ছে, তার মানে আমরা উষ্ণতাকে দেখতে পাই। আমরা কি দেখতে পাই? চাপকে দেখতে পাই। কার চাপ? বায়ুমণ্ডলের চাপ। এটা নিয়ে আমি আলাদা একটা টপিক পুরোটা পড়িয়ে দিয়েছি। এই ডিটেলস বায়ুমণ্ডলীয় চাপের ভিডিওটা যদি তোরা দেখতে চাস তো চ্যানেলে গিয়ে দেখে নে। এছাড়া আমরা অন্যান্য বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, বায়ুমণ্ডলের উষ্ণতা, বায়ুমণ্ডলের আর্দ্রতা, বায়ুমণ্ডলের চাপ, এই যে বিষয়গুলো, এইগুলোকেই কি বলা হচ্ছে? এগুলোকেই বলা হচ্ছে কি? এগুলোকে বলা হচ্ছে আবহাওয়ার উপাদান। তাহলে আবহাওয়া কি? আবহাওয়া হলো কোনো একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্থানে বায়ুমণ্ডলের এই উষ্ণতা, আর্দ্রতা এবং এই যে চাপ, সেই চাপের যে অবস্থা, সেই অবস্থাটাকেই বলছে কি? আবহাওয়া। তাহলে ভেবে দেখ, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উষ্ণতা চেঞ্জ হতে পারে, আর্দ্রতা চেঞ্জ হতে পারে, আবার বায়ুমণ্ডলের চাপও চেঞ্জ হতে পারে। তার মানে আবহাওয়া কিন্তু কয়েক মুহূর্তে পাল্টায়। কয়েক মুহূর্তের মধ্যে আবহাওয়া কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। দেখবি এই সকালে সূর্য উঠলো, সূর্য উঠে প্রচন্ড সূর্যের তেজ, ঠিক কিছুক্ষণ বাদে মেঘ আসলো, মেঘ এসে ঢেকে দিল। মানে হঠাৎ করে যে কোনো মুহূর্তে আবহাওয়া কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তাহলে আবহাওয়া পরিবর্তন হয়। তাহলে জলবায়ু কি? জলবায়ু কিন্তু পরিবর্তন হয় না চট করে। জলবায়ু হলো কোনো একটা নির্দিষ্ট জায়গায় 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে কি বলা হয়? জলবায়ু বলা হয়। বোঝা গেল? তাহলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে, আমি কোনো একটা নির্দিষ্ট জায়গাকে যদি স্টাডি করি এবং স্টাডি করতে করতে দেখি যে 30 থেকে 35 বছর ধরে সেখানের আবহাওয়া এরকমটা দেখা গেছে যে এই সময় বৃষ্টি হচ্ছে, এই সময় বৃষ্টি হচ্ছে না, এই সময় আর্দ্র, এই সময় শুষ্ক, এবং এটা যদি 30 থেকে 35 বছর ধরে কন্টিনিউয়াসলি ঘটতে থাকে তখন সেখানে আমরা কি বলবো? ওই জায়গার জলবায়ুটা এরকম। বোঝা গেল? তাহলে আবহাওয়া কিন্তু কয়েক মুহূর্তে চেঞ্জ হয়, কিন্তু জলবায়ু প্রতি মুহূর্তে চেঞ্জ হয় না। বোঝা গেল? তাহলে আবহাওয়া ও জলবায়ু কি। তো চল আমরা আবার আগের জায়গায় ফিরে আসি। কি? এই যে বায়ুমণ্ডলীয় উপাদানগুলো তাকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম? বায়ুমণ্ডলীয় উপাদানকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? কঠিন উপাদান,
তরল উপাদান এবং গ্যাসীয় উপাদান। বোঝা গেল? তাহলে বায়ুমণ্ডলীয় উপাদান কয়টি? তিনটি, কঠিন উপাদান, তরল উপাদান এবং গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদান কি কি আছে তোরা নিজেরাই জানিস। বায়ুমণ্ডলে কি কি গ্যাস আছে? বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস আছে। কিছু গ্যাস আছে যারা সক্রিয়, আবার কিছু গ্যাস আছে যারা নিষ্ক্রিয়। সক্রিয় মানে কি? যারা বিক্রিয়া করে, যারা কোনো না কোনো কাজ করছে তারা সক্রিয়। যারা কোনো কাজই করছে না, এমনিই বায়ুমণ্ডলে পড়ে আছে, কোনো কাজেই আসছে না, তাদেরকে আমরা কি বলবো? নিষ্ক্রিয় গ্যাস। বোঝা গেল? তাহলে সক্রিয় গ্যাস আর নিষ্ক্রিয় গ্যাস। তাহলে সক্রিয় গ্যাস কোনগুলো? অক্সিজেন সক্রিয় গ্যাস, কিন্তু নিষ্ক্রিয় গ্যাস কি? নাইট্রোজেন। বোঝা গেল? তাহলে নিষ্ক্রিয় গ্যাস কি? আর্গন। নিষ্ক্রিয় গ্যাস কি? রেডন, জেনন। এগুলো প্রত্যেকটাই কি? নিষ্ক্রিয় গ্যাস। কার্বন ডাই অক্সাইড কি হবে? সক্রিয় গ্যাস। বোঝা গেল? এবার যেটা বলছি সেটা শোন। সেটা হলো বায়ুমণ্ডলের উপাদান কতটা আছে। বায়ুমণ্ডলে যে গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটা হলো নাইট্রোজেন। তাহলে বায়ুমণ্ডলে কোন গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে? আছে নাইট্রোজেন। কতটা? 78.1%। তাহলে বায়ুমণ্ডলে কোন গ্যাসটা সবচেয়ে বেশি আছে? আছে নাইট্রোজেন, 78.1%। এরপরে কি আছে? এরপরে আছে অক্সিজেন। এরপরে কি আছে? অক্সিজেন। অক্সিজেন কতটা আছে? অক্সিজেন আছে 20.9%। অক্সিজেন কতটা আছে? 20.9%। এরপরে কি আছে? আর্গন। আর্গন কতটা আছে? 0.9%। আর্গন কতটা আছে? 0.9%। এরপরে কি আছে? এরপরে আছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কতটা আছে? 0.033%। এরপরে কি আছে? কার্বন ডাই অক্সাইড, এবং কার্বন ডাই অক্সাইড কতটা আছে? 0.003%। এবং এই যে প্রত্যেকটা গ্যাসগুলো আছে, এই প্রত্যেকটা গ্যাসগুলোকেই আমরা বায়ুমণ্ডলের নিচের স্তরে সবচেয়ে বেশি দেখতে পাই, বায়ুমণ্ডলের নিচের দিকে। অর্থাৎ এই যে পুরো বায়ুমণ্ডল আছে, এই পুরো বায়ুমণ্ডলটা কত দূর অব্দি আছে? ভূপৃষ্ঠ থেকে শুরু করে 10,000 কিলোমিটার উপরে অব্দি। ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উপরে অব্দি আমি যদি যাই, সেই 10,000 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কিন্তু এই 10,000 কিলোমিটারের মধ্যে মাত্র এই 11, 12, 13, 14, 15 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি। এখানে সবচেয়ে বেশি বায়ুমণ্ডলের ঘনত্ব এবং বায়ুর পরিমাণ সবচেয়ে বেশি আছে, এবং এর বাইরে আছে অনেক কম। বোঝা গেল? হ্যাঁ। এবার এই যে বায়ুমণ্ডলের উপাদানগুলো আছে, তাহলে এগুলো কি উপাদান? বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান। এই গ্যাসীয় উপাদানের গুরুত্ব কি তোরা জানিস? নাইট্রোজেনের সবচেয়ে বড় গুরুত্ব হলো এই যে জীবের বেঁচে থাকা, জীবের বেঁচে থাকার জন্য নাইট্রোজেনের গুরুত্ব সবচেয়ে বেশি। আমার বা অন্যান্য যে কোনো জীবের বেঁচে থাকার জন্য নাইট্রোজেন গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। যদি নাইট্রোজেন না থাকে কোনো জীবই বেঁচে থাকতে পারবে না। আমাদেরও নাইট্রোজেনের দরকার পড়ে। তাহলে আমরা নাইট্রোজেন কোথা থেকে পাই? আমরা কি ডিরেক্টলি পরিবেশ থেকে নাইট্রোজেনকে নিতে পারি? না, নাইট্রোজেন ডিরেক্টলি পরিবেশ থেকে নিতে পারে কিছু ব্যাকটেরিয়া আছে, রাইবোসোম নামে কিছু ব্যাকটেরিয়া, যারা শিম্বগোত্র গাছের তলদেশে শিকড়ে জন্মায়, এবং তারা ডিরেক্টলি বায়ু থেকে নাইট্রোজেনকে শোষণ করতে পারে এবং তারা মাটিতে ফেলে দেয়। সেইখান থেকে গাছরা, এই যে গাছ, সেই গাছ নাইট্রোজেনকে শোষণ করে, এবং গাছের মাধ্যমে আমরা যখন শাকসবজি খাচ্ছি তখন আমাদের শরীর নাইট্রোজেন পাচ্ছে, এবং আমার নাইট্রোজেন পাওয়ার পরে আমার বেঁচে থাকাটা ঠিকঠাক হচ্ছে। তো নাইট্রোজেন কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এরপরে অক্সিজেন। অক্সিজেন আমাদের শ্বাস গ্রহণে সাহায্য করে। যদি আমরা শ্বাস গ্রহণ না করতাম তাহলে কিন্তু বেঁচে থাকতে পারতাম না। এখানে অক্সিজেনের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এরপরে দেখ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কিন্তু বায়ুমণ্ডলের টেম্পারেচারকে ঠিক রাখে। এই যে বায়ুমণ্ডলের একটা স্টেবল টেম্পারেচার আছে, স্টেবল টেম্পারেচারকে ধরে রাখতে সাহায্য করে কি? কার্বন ডাই অক্সাইড। না হলে দেখতি দিনের বেলা প্রচন্ড তাপ আসতো, তাপে প্রচন্ড গরম রাখতো, আর রাতের বেলা সমস্ত তাপ ফিরে যেত। এই যে তাপটা ফিরে যায় না, এই তাপটাকে স্টোর করে কে? কার্বন ডাই অক্সাইড। তাই কার্বন ডাই অক্সাইড তাপটাকে স্টোর করে বলে আমরা একটা স্টেবল টেম্পারেচার পাই। কিন্তু এটা একটা ক্ষতিকর দিকও কি বলতো? যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় না, তাহলে কিন্তু কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত বেড়ে গেলে ও বেশি তাপকে স্টোর করবে, এবং অতিরিক্ত তাপকে স্টোর করলে আমাদের অতিরিক্ত গরম লাগবে, যেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। এই যে আমাদের এখন প্রচন্ড গরম বেড়ে গেছে, কেন? কেননা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমরা প্রচুর পরিমাণে গাছ কাটছি, আমরা প্রচুর পরিমাণে বায়ুকে দূষিত করে দিয়েছি, এবং তার জন্য কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাতাসে কি হয়েছে? বাতাসে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। বোঝা গেল? এইগুলো ছাড়াও আরো বিভিন্ন গ্যাসেস আছে, হিলিয়াম আছে, হাইড্রোজেন আছে, এবং অন্যান্য বিভিন্ন গ্যাস আছে। তাহলে এগুলো প্রত্যেকটা কি? বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডলে এই গ্যাসীয় উপাদান ছাড়াও বায়ুমণ্ডলে আরো বিভিন্ন উপাদান আছে। সেগুলো কি? সেগুলো হলো তরল উপাদান। তাহলে বায়ুমণ্ডলের তরল উপাদান কি আছে? তোরা ভালো করেই জানিস যে বৃষ্টি হয়। তাহলে বৃষ্টি হচ্ছে মানে কি? জল বায়ুমণ্ডলে ছিল তো, না হলে আকাশ থেকে বৃষ্টিটা হলো কি করে? আকাশ থেকে বৃষ্টিটা হয়েছে মানে আকাশে জল ছিল। এবার আকাশে মানে কি? বায়ুমণ্ডলে। তো বায়ুমণ্ডলে কিন্তু জল থাকে। জলটা কিভাবে থাকে? জলটা বাষ্প রূপে থাকে, জলীয় বাষ্প রূপে, ওয়াটার ভেপর রূপে থাকে।
এই যে ওয়াটার ভেপর রূপে জলটা থাকছে, জলীয় বাষ্পটা আছে, এই জলীয় বাষ্প আছে বলেই বায়ুমণ্ডলে বৃষ্টি হয়। বায়ুমণ্ডলীয় এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে। তাহলে জলের একটা গুরুত্ব কি বলতো? দেখবি জলের যে এই তিনটে অবস্থা, একমাত্র পৃথিবীতে আমরা ন্যাচারালি জলেরই তিনটে অবস্থা দেখতে পাই, কঠিন, তরল ও গ্যাসীয়। যেমন জল কঠিন অবস্থায়, বরফ যেটা ন্যাচারালি দেখা যায়, তরল জল যেটা ন্যাচারালি দেখা যায়, এবং বাষ্প যেটা ন্যাচারালি বাষ্প হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এই জলের তিনটে যে অবস্থা, এই তিনটে অবস্থা কিন্তু আমরা ন্যাচারালি পৃথিবীতে দেখতে পাই। এর জন্যই জীবন গড়ে উঠেছে, না হলে জীবন গড়ে উঠতো না। একটা জিনিস দেখ, এই যে জলটা আছে, জলটা তো নিশ্চয়ই কোনো একটা তাপ নিয়ে তারপরে বাষ্প হয়েছিল। এবার এই বাষ্পটা নেওয়ার পর আস্তে আস্তে উপরের দিকে উঠেছে, উপরের দিকে উঠেও বাষ্প থেকে আবার জল হয়েছে, মানে তাপ তো ছেড়ে দিয়েছে। তাহলে এই যে জলীয় বাষ্পটা, ওই জলীয় বাষ্পটা যে তাপ ছেড়ে দিয়ে জলে পরিণত হয়, সেই তাপটাকে বলছি কি? লিন তাপ। বোঝা গেল? তাহলে লিন তাপ মানে কি? এটা মনে কর জলীয় বাষ্প, এখানে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, এই 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে পরিণত হয়েছে জলবিন্দুতে। এগুলো ছোট্ট ছোট্ট জলবিন্দু, এই জলবিন্দুতে পরিণত হওয়ার জন্য ও কি করেছে? এই তাপটাকে ছেড়ে দিয়েছে, ও এখন 0 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তাহলে ভেবে দেখ, এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপটা বায়ুমণ্ডলে কি হয়েছে? চলে গেছে। তো তাহলে এর জন্যই কিন্তু ঝড় বৃষ্টি বিভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই যে তাপটা ছেড়ে দিল কোনো একটা বস্তু, যেটা তাপটাকে শোষণ করে ও বাষ্পে পরিণত হয়েছিল, এবং বাষ্প থেকে যখন আবার জল হলো, ওই তাপটাকে ছেড়ে দিল, ওই তাপটাকে আমরা কি বলছি? লিন তাপ। আর এই লিন তাপ টেম্পারেচারকে কি করে? বাড়িয়ে দেয়, এবং এর জন্য সেখানে নিম্নচাপ গঠিত হয়, এবং নিম্নচাপ হওয়ার ফলে সেখানে ঝড় হয়, বৃষ্টি হয়, এবং অন্যান্য বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায়। বোঝা গেল? এটা কি? এটা হলো তরল উপাদান। এরপরে আছে কি? কঠিন উপাদান। কঠিন উপাদান কি? কঠিন উপাদান হলো বায়ুমণ্ডলে বিভিন্ন জিনিস দেখতে পাওয়া যায়, সেগুলো হলো ধূলিকণা এবং লবণ কণা। ধূলিকণা কোথা থেকে আসে? এই যে বায়ুমণ্ডলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধুলো, বালি, বিভিন্ন কঠিন পদার্থের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ছাই, আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই, ভস্ম, এইগুলো বায়ুমণ্ডলে মিশছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম উপাদানগুলো, যেগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো বায়ুমণ্ডলে প্রতিনিয়ত ভেসে বেড়াচ্ছে, এগুলোই কঠিন উপাদান। আর তার সাথে সমুদ্র থেকে বেরিয়ে আসা লবণ কণা, এই ক্ষুদ্র ক্ষুদ্র লবণ কণা যেগুলো বায়ুমণ্ডলে ভেসে রয়েছে, এবং এগুলোকে আশ্রয় করেই জলীয় বাষ্প বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাহলে ভাব, কঠিন কণা যদি না থাকতো, তাহলে কিন্তু এই জলীয় বাষ্প এই কঠিন কণাকে আশ্রয় না করে বাতাসে ভেসে বেড়াতে পারতো না, তাই মেঘেরও সৃষ্টি হতো না। তাই মেঘ সৃষ্টি হওয়ার পিছনে এই কঠিন উপাদানের এক বিশেষ গুরুত্ব আছে। এবং তার সাথে এখানে মনে রাখবে, এই ছোট ছোট যে কঠিন কণা আছে, এগুলোকে কিন্তু অ্যারোসেল বলা হয়। তোরা অনেকে দেখেছিস না যে সূর্যের আলো এসে যেই পড়লো, তার মধ্যে অনেক সূক্ষ্ম 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 অনেক কিছু দেখতে পাস না তোরা? ওই যে সূক্ষ্ম 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 ধুলো, বালি দেখতে পাচ্ছিস, ওগুলোই কি বলতো? ওগুলোই হলো কঠিন কণা বায়ুমণ্ডলের, যেগুলোকে অ্যারোসেল বলা হয়। এই যে অ্যারোসেল বলছি, এই অ্যারোসেল গুলোই কিন্তু বাতাসে কঠিন কণা রূপে ভেসে বেড়ায় এবং মেঘ সৃষ্টিতে সাহায্য করে। এছাড়া আরেকটা কাজ আছে কঠিন কণার, সেটা কি? স্ক্যাটারিং ঘটাতে সাহায্য করে। এই কঠিন কণা আছে বলেই আমরা কিন্তু আকাশকে কি দেখতে পাচ্ছি? নীল দেখতে পাচ্ছি। কেননা সূর্যের আলো যখন আসে, স্ক্যাটার হয়, এবং স্ক্যাটারের মাধ্যমে যে নীল আলোটা আছে, সেই নীল আলোটা চারিদিক ছড়িয়ে যায়, এবং আকাশকে আমরা কি দেখি? নীল দেখি। যখন সূর্য অস্ত যায়, তখন যে লাল দেখি, সেটাও কিন্তু এই স্ক্যাটারের জন্যই হয়। স্ক্যাটারিং এর জন্যই কিন্তু আমরা যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন লাল দেখছি। বোঝা গেল? তাহলে এগুলো হলো বায়ুমণ্ডলের তিনটে উপাদান: কঠিন উপাদান, তরল উপাদান এবং গ্যাসীয় উপাদান। এরপরে আরেকটা জিনিস বোঝ, এই যে বায়ুমণ্ডলের উপাদানগুলো আছে, এই উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। বোঝা গেল? তাহলে বায়ুমণ্ডলের উপাদানের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কটা ভাগে ভাগ করা যায়? বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হলো হোমোস্ফিয়ার, একটা কি? হোমোস্ফিয়ার। একটা হলো হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার, স্ফিয়ার। হোমোস্ফিয়ার মানে কি? হোমো মানে কি তোরা জানিস? হোমো মানে হলো সমান। হোমো মানে কি? সমান। যেখানে এই উপাদানগুলো সম পরিমাণে আছে বা মিশ্রিত অবস্থায় আছে, সেটা হলো হোমো। আর হেটেরো মানে কি? আলাদা। হেটেরো মানে কি? আলাদা। হোমো মানে কি? সমান। হেটেরো মানে কি? আলাদা। যে জায়গা, এই দেখবি বায়ুমণ্ডলের নিচের দিকে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, এই সমস্ত গ্যাসগুলো মিলেমিশে আছে, একসাথে আছে। এই একসাথে থাকার জন্য একে বলছি কি? হোমোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের এই যে নিচের অংশ, সেই নিচের অংশে সমস্ত উপাদানগুলো একসাথে মিলেমিশে আছে। এই যে একসাথে মিলেমিশে আছে, এই মিলেমিশে থাকার জন্য এই স্তরকে আমরা বলছি কি? হোমোস্ফিয়ার। এবং হেটেরোস্ফিয়ার কি? হেটেরোস্ফিয়ার হলো যখন বায়ুমণ্ডলের এই উপাদানগুলো একসাথে মিলেমিশে থাকবে না, আলাদা আলাদা করে থাকবে, তখন হয়ে যাবে কি? তখন হয়ে যাবে হেটেরোস্ফিয়ার।
একটু বলছি ভালো করে শোন। এই যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার অবধি, ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার অবধি আমরা হোমোস্ফিয়ারের বিস্তার দেখতে পাই। কত কিলোমিটার অবধি? 80 কিলোমিটার অবধি আমরা কি দেখতে পাই? হোমোস্ফিয়ার। এবং এই 80 কিলোমিটারের পর থেকে শুরু হয় হেটেরোস্ফিয়ার। কত অবধি? 10,000 কিলোমিটার অবধি। 80 কিলোমিটারের পর থেকে 10,000 কিলোমিটার অবধি কি শুরু হয়? হেটেরোস্ফিয়ার। তখন ওখানে বায়ুমণ্ডলীয় উপাদানগুলো আলাদা থাকে, মানে যেখানে নাইট্রোজেন আছে সেখানে শুধুই নাইট্রোজেন। যেমন এই যে 80 কিলোমিটার, এই 80 কিলোমিটারের পর থেকে 200 কিলোমিটার অবধি কি আছে? 80 কিলোমিটারের পর থেকে 200 কিলোমিটার অবধি আছে আণবিক নাইট্রোজেন স্তর। 80 কিলোমিটার থেকে 200 কিলোমিটার কি আছে? আণবিক নাইট্রোজেন স্তর। কেননা এখানে পুরোটাই কি আছে? নাইট্রোজেন। এই 200 কিলোমিটার থেকে শুরু করে 1100 কিলোমিটার অবধি কি আছে? 200 কিলোমিটার থেকে শুরু করে 1100 কিলোমিটার অবধি আছে পারমাণবিক অক্সিজেন স্তর। 1100 কিলোমিটার অবধি কি আছে? পারমাণবিক অক্সিজেন স্তর। এবং 1100 কিলোমিটার থেকে, এবং এই 1100 থেকে শুরু করে 3500 কিলোমিটার অবধি কি আছে? 3500 কিলোমিটার অবধি আছে হিলিয়াম স্তর। এবং 3500 থেকে 10,000 কিলোমিটার অবধি আছে হাইড্রোজেন স্তর। বোঝা গেল? 3500 থেকে 10,000 অবধি হাইড্রোজেন স্তর। আবার একবার বলছি, ভালো করে বোঝ। 80 কিলোমিটার থেকে 200 কিলোমিটার অবধি আণবিক নাইট্রোজেন স্তর। 200 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার অবধি পারমাণবিক অক্সিজেন স্তর। 1100 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার অবধি হিলিয়াম স্তর। এবং 3500 থেকে 10,000 কিলোমিটার অবধি বায়ুমণ্ডলের সর্বশেষ অংশ, সেখানে গিয়ে আছে কি? হাইড্রোজেন স্তর। কেননা আমরা জানি সবচেয়ে হালকা গ্যাস কি? হাইড্রোজেন। তাই হাইড্রোজেন সবচেয়ে উপরে আছে, তার নিচে আছে হিলিয়াম, তার নিচে অক্সিজেন, এবং সবচেয়ে নিচে আছে নাইট্রোজেন। এবং এরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আছে, কেউ মিশে নেই। তার জন্য এরা প্রত্যেকে কি? হেটেরোস্ফিয়ার। এবং এই নিচে সমস্ত গ্যাস একসাথে মিলেমিশে আছে, একসাথে অবস্থান করছে। তাই এরা কি? এরা হলো হোমোস্ফিয়ার। বোঝা গেল? এবার আরেকটা জিনিস বলছি, ভালো করে শোন। এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলে আমরা দেখতে পাই যে কখনো কখনো টেম্পারেচার বাড়ে, আবার কখনো কখনো টেম্পারেচার কি হয়? কমে যায়। বায়ুমণ্ডলে কখনো কখনো টেম্পারেচার বাড়ছে, আবার কখনো কখনো টেম্পারেচার কি হয়? কমে যায়। এই যে কখনো টেম্পারেচার বাড়ছে আবার টেম্পারেচার কমে যাচ্ছে, এর উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে সাধারণত 5টা ভাগে ভাগ করা হয় বা 6টা ভাগে ভাগ করা হয়। কেন 5টা বলছি পরে বলবো। দেখ, আমি যে এখানে ভাগ লিখেছি, এখানে কিন্তু এক্সোস্ফিয়ার অবধি লিখেছি, ম্যাগনেটোস্ফিয়ার লিখিনি। কেন ম্যাগনেটোস্ফিয়ার লিখিনি পরে বলছি, এটা পরে বোঝাবো। তো শোন, তাহলে কটা ভাগে ভাগ করা যায়? 5টা ভাগে। কটা ভাগে ভাগ করা যায়? 5টা ভাগে। কিন্তু মনে রাখবি 6টা ভাগে ভাগ করা যায়। বোঝা গেল? মনে রাখবি 6টা ভাগে ভাগ করা যায়। এবং এই 6টা ভাগ কি কি বলছি শোন। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারকে আমি স্ফিয়ার বলছি না বা কোনো একটা স্তর হিসেবে ধরছি না আপাতত আমি যে 6টা স্তর বললাম, সেই 6টা স্তরকে মনে রাখবি। অ্যাকচুয়ালি 5টা। থার্মোস্ফিয়ার এবং আয়োনোস্ফিয়ার একই স্তর, কিন্তু আয়োনোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের লোয়ার অংশ, লোয়ার পার্টকে আমরা কি বলছি? আয়োনোস্ফিয়ার। এগুলোকে ডিটেলসে আমি বলবো। তাহলে 6টা আলাদা করে মনে রাখ: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। আর লাস্টে গিয়ে ম্যাগনেটোস্ফিয়ার আছে, ওটা নিয়ে পরে আলোচনা করব। তো এগুলোর আলাদা আলাদা করে কেন এগুলোর ভাগ হলো আলাদা? কেননা এখানে একটা স্তরে আমি দেখছি টেম্পারেচার বাড়ছে, অন্য একটা স্তরে টেম্পারেচার কমছে, আবার একটা স্তরে টেম্পারেচার বাড়ছে, আবার একটা স্তরে টেম্পারেচার কি হচ্ছে? কমছে। বোঝা গেল? তাহলে এগুলোকে আস্তে আস্তে আমরা ডিটেলসে জানবো। দেখ, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কি? বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের লোয়ার স্তরের নাম কি? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কোন স্তর? এই দেখ, সবচেয়ে নিচের অংশ ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে উচ্চতা যত বাড়ে টেম্পারেচার তত কমে। তাহলে ট্রপোস্ফিয়ারে কি হয়? উচ্চতা যত বাড়ে টেম্পারেচার তত কমে। কতটা কমে? 6.4 ডিগ্রি সেলসিয়াস আরে 6.4 ডিগ্রি সেলসিয়াস আরে টেম্পারেচার কি হয়? কমে। তাহলে এই যে 6.4 ডিগ্রি সেলসিয়াস আরে টেম্পারেচার কমছে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে, 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে আমি দেখলাম এখান থেকে 1 কিলোমিটার উপরে উঠলাম, এবং উপরে উঠলেই দেখতে পারলাম এখানে টেম্পারেচার কমে গেছে। কতটা কমে গেছে? 6.4 ডিগ্রি সেলসিয়াস। এটাকে বলা হচ্ছে নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক তাপীয় হ্রাস হার। তাহলে এই যে তাপ হ্রাস পেল, স্বাভাবিক তাপ হ্রাস হার, এটা কত? এটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক তাপ হ্রাস হার। কত? 6.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হয়? উষ্ণতা কমে। কতটা কমে? 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। বোঝা গেল? এবার দেখ আরেকটা জিনিস, এখানে উষ্ণতা কমছে। এবার উষ্ণতা যেহেতু কমে, এখানে কি আছে? জল আছে বায়ুতে।
তাহলে বায়ুতে যে জলটা আছে সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠলো, টেম্পারেচার কম যেহেতু সেটা কি হবে, ঘনীভূত হবে, কন্ডেনসেশন প্রসেস ঘটবে এবং কন্ডেনসেশন প্রসেসের পরে সেই যে ঘনীভূত জলটা ছিল সেই ঘনীভূত জলটা বৃষ্টি রূপে ঝরে পড়বে। তার মানে এই ঝড় বৃষ্টি তুষারপাত ঝঞ্ঝা ঝামেলা সবকিছু কোথায় হচ্ছে, সেই ঝঞ্ঝা ঝামেলা থেকে শুরু করে সবকিছু হচ্ছে কোথায়, সবকিছু হয় ট্রপোস্ফিয়ারে। তাই ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়, ক্রুদ্ধমণ্ডল। ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়, ক্রুদ্ধমণ্ডল। দেখ এই ট্রপোস্ফিয়ার শব্দটা এসছে দুটো শব্দ থেকে, একটা ট্রপোস আর একটা স্ফিয়ার। ট্রপোস শব্দের অর্থ কি জানিস, ট্রপোস শব্দের অর্থ টার্বুলেন্স বা মিক্সিং। টার্বুলেন্স মানে কি, টার্বুলেন্স মানে হলো এই যে ক্রুদ্ধ অবস্থা, এই ক্রুদ্ধ অবস্থাকে বলা হচ্ছে, বোঝা গেল। এবং মিক্সিং মানে কি, মিশ্রণ, এখানে সমস্ত বায়ুগুলো একসাথে মিশে থাকে, তার জন্য এটা ট্রপোস্ফিয়ারে, এই বায়ুগুলো মিশে থাকার জন্য এটাকে ট্রপোস্ফিয়ার বলছি, মিক্সিং। এবং টার্বুলেন্স মানে একটা অশান্ত পরিস্থিতি, একটা অস্বাভাবিক পরিস্থিতি, কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো ঝড় ঝঞ্ঝা, কিছু না কিছু ঝামেলা লেগেই আছে। এই যে ঝামেলা লেগেই আছে এর জন্য এটাকে কি বলা হচ্ছে, ক্রুদ্ধমণ্ডল, বোঝা গেল। তাহলে ঝড় বৃষ্টি কোথায় হয়, ঝড় বৃষ্টি হয় ট্রপোস্ফিয়ারে, তার জন্য এই ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়, ক্রুদ্ধমণ্ডল, বোঝা গেল। এই যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলো সবই কিন্তু ট্রপোস্ফিয়ারেই অবস্থান করছে। আমরা কোন স্তরে অবস্থান করি, আমরাও ট্রপোস্ফিয়ারে অবস্থান করি। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কি হয়, হ্রাস পায়। কতটা, 6.4 ডিগ্রি সেলসিয়াসের হ্রাস পায়। 1 কিলোমিটার উপরে উঠলাম, আমি 1 কিলোমিটার উপরে উঠলাম, 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে গেল। আর 1 কিলোমিটার উপরে উঠলাম, 6.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কমে গেল, বোঝা গেল। হ্যাঁ বোঝা গেল। এবার দেখ একটা কাজ করলি তুই, কাজ করার পর তো রেস্টের দরকার আছে কি নেই, তাহলে ট্রপোস্ফিয়ারে টেম্পারেচার কতটা কাজ করলো ভাব, একটু একটু উপরে উঠছে, 6.4 ডিগ্রি করে টেম্পারেচার কমে যাচ্ছে, কাজ করলো তো। তাহলে কাজের পরও রেস্টের দরকার, তার জন্য যেই ট্রপোস্ফিয়ার শেষ হয় ও রেস্টে চলে যায়। টেম্পারেচার কি বলে, না আমি আর কাজ টাজ করবো না, আমাকে এখন শান্তভাবে থাকতে দে, আমি এখন একটু চুপচাপ বসে থাকবো। তো এখানে টেম্পারেচার বাড়ছিল, সরি এখানে টেম্পারেচার কম ছিল, এই যে টেম্পারেচার এখান থেকে আস্তে আস্তে কমলো, কমার পর এই জায়গায় এসে ও বলে না আমি আর কোনো কাজ করব না, আমি এবার চুপচাপ বসে থাকবো। এখানে এসে টেম্পারেচার কমাটা বন্ধ হয়ে যায়, পজ করে যায়। তোরা ভিডিও অন করতে করতে ভিডিও দেখতে দেখতে দেখিস না, মাঝে মাঝে ভিডিও কি করিস, পজ করে দিস, যখন কোনো কাজ হয় কাজে চলে যাস ভিডিওকে পজ করে দিয়ে, তার মানে কি ভিডিও থেমে যায় না, ঠিক সেরকম এখানে এসে টেম্পারেচার বাড়া সরি টেম্পারেচার কমাটা বন্ধ হয়ে যায় এবং এখানে এসে টেম্পারেচার কমে যাওয়াটা বন্ধ হয়ে এখানে টেম্পারেচার কিছু স্থান পর্যন্ত স্থির থাকে। কত কিলোমিটার, 2 থেকে 3 কিলোমিটার স্থান অবধি টেম্পারেচার স্থির থাকে, বাড়েও না আবার কমেও না। এই যে স্থির থাকা এটাকে কি বলা হয়, পজ। তাহলে কোথায় এসে এই পজটা হলো, ট্রপোস্ফিয়ারের উপরে। তাহলে এই স্তরের নাম কি, ট্রোপোপজ। তাহলে ট্রপোস্ফিয়ারের উপরে যে স্থানে এসে টেম্পারেচার বাড়ছেও না আবার কমছেও না সেই স্থানকে আমরা কি বলবো, ট্রোপোপজ, বোঝা গেল। সেই স্থানকে কি বলা হয়, ট্রোপোপজ। এবার এর পরের যে স্তরটা আছে সেই স্তরের নাম কি, সেই স্তরের নাম স্ট্র্যাটোস্ফিয়ার। সেই স্তরের নাম কি, স্ট্র্যাটোস্ফিয়ার। ভালো করে দেখ, স্ট্র্যাটোস্ফিয়ার আছে দুটো শব্দ নিয়ে, একটা স্ট্র্যাটোস আর একটা স্ফিয়ার। স্ট্র্যাটোস শব্দের অর্থ কি, স্ট্র্যাটোস শব্দের অর্থ শান্ত, স্ট্র্যাটোস শব্দের অর্থ শান্ত। আর স্ফিয়ার মানে কি, বলয় বা মণ্ডল। এই যে শান্ত মণ্ডল, এটার অপর নাম কি শান্ত মণ্ডল। কেন, কারণ এখানে তো মেঘ নেই, বোঝা গেল, এখানে ঝড় বৃষ্টি কিছুই হয় না, তো কি শান্ত অবস্থা থাকে। আর এর জন্য এই স্তরকে বলা হয় শান্ত মণ্ডল। এই স্তরকে কি বলবো, শান্ত মণ্ডল। কেন, কারণ এখানে বায়ুমণ্ডলীয় গোলযোগ ঘটে না। যেহেতু ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় গোলযোগ ঘটছিল তাই একে কি বলছিলাম, অশান্ত বা ক্রুদ্ধ মণ্ডল। আর এখানে বায়ুমণ্ডলীয় গোলযোগ ঘটছে না তাই এখানে কি শান্ত থাকে। একবার ভাব, এই যে শান্ত আছে, এই শান্ত থাকার জন্যই জেট প্লেন চলাচলে কি হবে, সুবিধা হবে। তাই এই স্তর থেকেই কিন্তু জেট প্লেন চলাচল করে। তাহলে জেট প্লেন কোন স্তর থেকে চলাচল করে, জেট প্লেন চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে। ভেবে দেখ, জেট প্লেন যখন যাচ্ছে, যদি এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি কুয়াশা ঝঞ্ঝা থাকে তাহলে জেট প্লেনের যেতে কি হবে, অসুবিধা হবে, পাইলটদের কি হবে, সমস্যার মধ্যে পড়তে হবে। তার জন্য তারা ট্রপোস্ফিয়ারের মধ্যে দিয়ে যায় না, তারা কোথা থেকে যায়, স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে। আর এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে তো মেঘ ঝড় বৃষ্টি ঝঞ্ঝা কিছুই হয় না, শান্ত থাকে, তাই জেট প্লেন বিনা বাধায় প্রবাহিত হতে পারে। তাহলে জেট প্লেন কোন স্তরের উপর দিয়ে প্রবাহিত হয়, জেট প্লেন প্রবাহিত হয় স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। আরেকটা জিনিস মনে রাখবি, সেটা হলো এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা কি, সেটা হলো ওজোন। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আরেকটা স্তর দেখতে পাই, সেই স্তরটার নাম কি, ওজোন স্তর। ট্রপোস্ফিয়ারের উপরে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে যে পাতলা স্তর আছে, যে স্তরটা পুরোটা ওজোন গ্যাস দিয়ে তৈরি, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি ওজোন স্তর। এই ওজোন কি, ওজোন হলো হালকা নীলাভ আষ্টে গন্ধযুক্ত একটা গ্যাস। তাহলে ওজোনের রং কেমন, হালকা নীলাভ, এবং এর গন্ধটা কেমন, আষ্টে গন্ধ। এর সংকেত কি, এর সংকেত হলো O3। এর সংকেত কি, O3। তার মানে একটা অক্সিজেন অণু এবং একটা অক্সিজেন পরমাণু মিলিত হয়ে ওজোন গ্যাস তৈরি করে। একটা
একটা অক্সিজেন অণু এবং একটা অক্সিজেন পরমাণু, এই দুটো মিলিত হয়ে কি তৈরি করছে? ওজোন গ্যাস তৈরি করছে। এই যে ওজোন গ্যাস, এই ওজোন গ্যাস প্রাকৃতিক সৌর পর্দা রূপে কাজ করে। কেমন ভাবে? এই ওজোন গ্যাস যদি না থাকতো আমরা বেঁচে থাকতে পারতাম না। এই ওজোন গ্যাস আছে বলেই সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এই ওজোন গ্যাস শোষণ করে নেয়, এবং ওজোন গ্যাস এই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে আমাদেরকে এই অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায় এবং আমরা সুস্থ সবল থাকি। যদি তা না ঘটতো তাহলে অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের উপর এসে পড়তো এবং ত্বকে ক্যান্সারের সৃষ্টি হতো, অন্যান্য বিভিন্ন খারাপ পরিস্থিতি ঘটতে পারতো। ওজোনের স্তর নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোদের পরের টপিকটাই ওজোনের স্তর। তো ওজোনের স্তরকে ওখানে ডিটেলসে গুলে খাওয়া হবে। এখন এইটুকুই বোঝ যে ওজোনের স্তর যদি না থাকতো আমরা বেঁচে থাকতে পারতাম না, আমাদের ত্বকে ক্যান্সারের সৃষ্টি হতো, আমাদের কোনো না কোনো বিভিন্ন ধরনের রোগাগ্রস্ত হতাম আমরা। কেননা অতিবেগুনি রশ্মি যদি আমাদের ত্বকে এসে পড়ে, আমাদের শরীরের উপর এসে পড়ে, আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হবে। এবং শুধু আমাদের না, অন্যান্য প্রাণীদেরও গাছের শালক সংশ্লেষে বাধার সৃষ্টি হবে, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হবে বা সমস্যার সৃষ্টি হবে। আচ্ছা, শালক সংশ্লেষ থেকে মনে পড়লো, শালক সংশ্লেষ কোন স্তরে ঘটে? পরীক্ষা যদি আসে শালক সংশ্লেষ কোন স্তরে ঘটে, কি লিখবি অ্যান্সার? তখন কিন্তু ট্রপোস্ফিয়ার হবে। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে জেট প্লেন যাচ্ছে, তোরা প্রত্যেকে অনেকেই জানিস যে প্লেন চলাচলের জন্য তো প্লেনের যে ইঞ্জিন আছে সেখানে অক্সিজেনের দরকার পড়বে। তাহলে এখান থেকে যে যায় এখানে অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক থাকে? হ্যাঁ, অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক থাকে। তুই ভেবে দেখ, এখানে ওজনের স্তর, তো ওজন মানে দেখ O2 আছে না, তাহলে O2 প্লাস O এই দুটো জুড়েই তো, তাহলে যদি ও না থাকতো তাহলে অতিরিক্ত কি করে তৈরি হতো? তাহলে O2 নিশ্চয়ই আছে, তার মানে অক্সিজেন আছে, তার জন্য প্লেনের চলাচলে অসুবিধা হয় না। আরেকটা জিনিস মনে রাখ যে এই স্তরের মধ্যে দিয়ে জেট বায়ু প্রবাহিত হয়। তাহলে জেট বায়ু কোন স্তর দিয়ে প্রবাহিত হয়? জেট বায়ু প্রবাহিত হয় স্ট্র্যাটোস্ফিয়ার থেকে। জেট বায়ু কোন স্তর থেকে প্রবাহিত হয়? স্ট্র্যাটোস্ফিয়ার থেকে জেট বায়ু প্রবাহিত হয়। এই দুটো বোঝা গেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, যেটা এখানে টেম্পারেচার কি হয়? বাড়ে। তাহলে এখানে টেম্পারেচার কি হচ্ছিল? কম ছিল। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে টেম্পারেচার কি হয়? বাড়ে। ট্রপোস্ফিয়ারের একদম সর্বোচ্চ জায়গায় সে টেম্পারেচার কমে দাঁড়ায় -80 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ জায়গায় সে টেম্পারেচার কমে যায় কত? -80 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এরপরে টেম্পারেচার আবার বাড়তে শুরু করে স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় টেম্পারেচার বেড়ে দাঁড়ায় 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টেম্পারেচার বেড়ে কত দাঁড়ায়? 0 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? এরপরে আবার হঠাৎ করে টেম্পারেচার বাড়া কমা বন্ধ হয়ে যায়। কারণ আবার বললাম ওই যে কাজ করেছে তো টেম্পারেচার প্রচন্ড, তাই টেম্পারেচার কাজ করার পরে টেম্পারেচার হয়ে যায় ক্লান্ত, এবং টেম্পারেচার বলে না, এবার আমি আর কোনো কাজ করব না, এবার আমি চুপচাপ শান্তভাবে বসে থাকবো। এই যে চুপচাপ শান্তভাবে বসে থাকে এটাকেই বলা হয় স্ট্র্যাটোপজ। কেননা এখানে টেম্পারেচার বাড়েও না কমেও না, তাই এই অংশকে বলবো আমরা স্ট্র্যাটোপজ। বোঝা গেল? এরপরে আবার হঠাৎ করে টেম্পারেচার কমতে শুরু করে, এবং এরপরে এই যে টেম্পারেচার কমতে শুরু করছে এর জন্য এই স্তরকে বলা হয় মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার শব্দটা দুটো শব্দ দিয়ে তৈরি, একটা মেসো আর একটা স্ফিয়ার। মেসো মানে কি? মেসো মানে মধ্যবর্তী। মেসো মানে কি? মধ্যবর্তী। দেখ, এই স্তরটা মাঝখানের স্তর না, এই স্তর আর এই স্তরের মধ্যবর্তী স্তর কি? মেসোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার এইখানে গিয়ে কিন্তু হোমোস্ফিয়ার শেষ হয়ে যায়। মেসোস্ফিয়ারের পর থেকে শুরু হয়ে যায় হেটেরোস্ফিয়ার। বোঝা গেল? তাহলে মেসোস্ফিয়ার হলো হোমোস্ফিয়ারের সর্বশেষ অংশ, এরপর থেকে কি শুরু হচ্ছে? হেটেরোস্ফিয়ার। তাহলে মেসোস্ফিয়ার কোথা থেকে? দেখ, 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটারের মধ্যে কোন স্তর অবস্থান করছে? মেসোস্ফিয়ার। মেসো মানে কি? মধ্যবর্তী। স্ফিয়ার মানে কি? মন্ডল বা বলয়। এই যে মাঝখানের বলয়, মাঝখানের অংশটা, তাকে আমরা কি বলছি? মেসোস্ফিয়ার। বোঝা গেল? এই মেসোস্ফিয়ারের টেম্পারেচার কি হয়? কমে যায়, এবং মেসোস্ফিয়ারের সর্বোচ্চ সীমায় টেম্পারেচার কমে এসে দাঁড়ায় -100 ডিগ্রি সেলসিয়াস। ভাব টেম্পারেচার কতটা চলে কমে যায় যে -100-তে পৌঁছে যায়। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট বোঝার আছে, সেটা হলো মেসোস্ফিয়ারে এসে উল্কাপিণ্ড পুড়ে ছারখার হয়ে যায় এবং আমরা এই উল্কাপাতের হাত থেকে রক্ষা পাই। দেখ, একটা জিনিস তোদেরকে বলি, এই যে প্রত্যেকটা স্ফিয়ার গুলো আছে না, এর মধ্যে একটা স্ফিয়ারও যদি না থাকতো আমরা ঠিকঠাক বেঁচে থাকতে পারতাম না। কেননা এই প্রত্যেকটা স্ফিয়ার ইন্ডিভিজুয়ালি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। বোঝা গেল? আচ্ছা, আমার আরেকটা জিনিস বলতে ভুল হয়ে গেছিল, একটু শুনে রাখ। এখানে আমরা মেঘ দেখতে পাই, এখানে মেঘ দেখতে পাই কি পাই না? এখানেও মেঘ দেখতে পাওয়া যায়। এখানে একটা মেঘ দেখতে পাওয়া যায়, মেঘটার নাম কি? মেঘটার নাম হলো মাদার অফ পার্ল ক্লাউড বা মৌক্তিক মেঘ। বোঝা গেল? বা মৌক্তিক মেঘ। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কোন মেঘ দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে যে মেঘ দেখতে পাওয়া যায় সেই মেঘের নাম বাংলাতে মৌক্তিক মেঘ এবং ইংরেজিতে মাদার অফ পার্ল ক্লাউড। বোঝা গেল? মাদার অফ পার্ল ক্লাউড কোন স্তরে দেখতে পাওয়া যায়?
দেখতে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। এর আরেকটা নাম আছে পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড, পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড। তাহলে এই মেঘের অপর নাম কি? পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড, পোলার স্ট্র্যাটোস্ফিয়ারিক ক্লাউড। বোঝা গেল? এবার দেখ এখানে কেন উল্কাপিণ্ড পুড়ে ছারখার হয়। উল্কাপিণ্ড পুড়ে ছারখার হওয়ার পিছনের কারণগুলো কি কি? ফার্স্ট কারণ, উল্কার প্রধান বৈশিষ্ট্য হলো একটা লঘু মাধ্যম থেকে হঠাৎ করে ঘন মাধ্যমে প্রবেশ করলে সে সেটাকে নিতে পারে না। বোঝা গেল? তাই এতক্ষণ অব্দি লঘু মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত করে মেসোস্ফিয়ারে, মানে হঠাৎ করে সমমণ্ডলের মধ্যে ঢুকে যায় এবং বিষমমণ্ডল থেকে হঠাৎ সমমণ্ডল, প্রচন্ড এখানে বায়ুমণ্ডলের ঘনত্ব প্রচন্ড বেশি এবং সেটাকে নিতে না পারার জন্য ফেটে যায়। ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ, এখানে টেম্পারেচার প্রচন্ড বেশি এবং এই অঞ্চলে টেম্পারেচার প্রচন্ড বেশির পর মেসোস্ফিয়ারে যেই আসে টেম্পারেচার -100°C। ভাব যে এক্সোস্ফিয়ারে টেম্পারেচার কত? 1650°C। এক্সোস্ফিয়ারের টেম্পারেচার 1650°C এবং 1650°C একটা মিটিওর যখন আসে, একটা মিটিওর আসার সময় এর ফ্রিকশন বা ঘর্ষণের জন্য এমনি তাপ উৎপন্ন হয় এবং ঘর্ষণে পুড়তে থাকে হালকা হালকা, এবং এই যে পুড়তে থাকে, পুড়তে পুড়তে পৃথিবীর ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে মেসোস্ফিয়ারে এসে হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়। কেননা -100°C। এই যে হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল, ওর মধ্যে ওই যে অণুগুলো রয়েছে, ওর মধ্যে যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানের তারতম্য ঘটে। টেম্পারেচার বাড়লো এবং টেম্পারেচার কমলো, এই সংকোচন ও প্রসারণের জন্য ফেটে চুরমার হয়ে যায়। তোরা ক্লাস 9-এ আবহবিকার চ্যাপ্টার পড়তে গিয়ে তোরা এটা পড়েছিস যে টেম্পারেচার বাড়ায় এবং কমার জন্য তার ভিতরে দারণ বা পীড়নের সৃষ্টি হয়। বোঝা গেল? এই যে পীড়নের সৃষ্টি হয়, পীড়ন তাকে কি করে? তাকে ভেতর থেকে সংকোচন ও প্রসারণের ফলে ফাটিয়ে ফেলে। তো এখানেও ঠিক সেই ঘটনাটাই ঘটে, ও ফেটে যায় এবং এই যে ফেটে গেল, এর জন্য আমরা উল্কাপাতের হাত থেকে রক্ষা পাই। কিন্তু কখনো কখনো দেখা যায় যে এত বড় উল্কা চলে আসে যে এই এত বড় উল্কাকে মেসোস্ফিয়ার সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে না এবং তখন সেই উল্কা পৃথিবীতে এসে আছড়ে পড়ে এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্ষয়ক্ষতি করে। বোঝা গেল? তাহলে মেসোস্ফিয়ার উল্কা কি করে ধ্বংস হয় এটা বোঝা গেল। মেসোস্ফিয়ার কতটা টেম্পারেচার, এখানে -100° এবং এখানে হাইট কত? 80 কিলোমিটার এখানের হাইট। এর পরের যে স্তর সেটা থার্মোস্ফিয়ার, কিন্তু থার্মোস্ফিয়ারের নিচের স্তরকে আমরা কি বলি? থার্মোস্ফিয়ারের নিচের যে স্তর, সেই নিচের স্তরকে বলা হয় আয়োনোস্ফিয়ার। আয়নো মানে কি? এখানে আয়োনোস্ফিয়ার নামটা কেন আসলে? আয়নো শব্দটা এসছে দেখ আয়নিত থেকে। এখানে এই যে সূর্যের আলো, সূর্যের আলোর যে অতিবেগুনি রশ্মি, সেই অতিবেগুনি রশ্মির জন্য এখানটা পুরো অঞ্চলটায় কি শুরু হয়ে যাচ্ছে? আণবিক নাইট্রোজেন স্তর, অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, এবং এখানে এই যে অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন এগুলোকে আয়নিত করে দেয়। আয়নিত করে দেয় মানে কি? ইলেকট্রন, এবং এই যে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ যুক্ত এবং প্রোটন পজিটিভ চার্জ যুক্ত, এই আয়নিত হয়ে যাওয়ার জন্য এখানে তাপের তৈরি হয়। এখানে এই আয়নিত বিস্ফোরণের জন্য এখানে কিসের তৈরি হয়? তাপের তৈরি হয়। এবং এর জন্য এই জায়গাতে এই যে পুরো অঞ্চল, সেই অঞ্চলে আয়োনোস্ফিয়ারের জন্য আমরা মাঝে মাঝে কি দেখতে পাই? মাঝে মাঝে দেখতে পাই আলোর ছটা বা আলোর রেণু, লাল, সবুজ, এই যে আলোর রেণু দেখতে পাওয়া যায়, এই আলোর রেণুকে কি বলা হয়? আলোর রেণুকে বলা হয় সুমেরু প্রভা বা কুমেরু প্রভা। বোঝা গেল? যেটাকে অরোরা বলা হয়, ইংরেজিতে বলা হয় অরোরা। এবং এটা কোথায় দেখতে পাওয়া যায়? থার্মোস্ফিয়ারে। এটা কোথায় দেখতে পাওয়া যায়? থার্মোস্ফিয়ারের পিছনের কারণ কি? কারণ হলো আয়োনোস্ফিয়ার। কারণ হলো কি? কারণটা হলো আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারের আরেকটা বৈশিষ্ট্য হলো এখানে সেই রেডিয়েশন, বুঝতে পারলি? এখানে এসে এই যে রেডিয়েশন কাজ করে, সেই রেডিয়েশনের জন্য রেডিও ওয়েভ রিফ্লেক্ট হয়। বোঝা গেল? এখানে যে হিউজ রেডিয়েশন কাজ করে তার জন্য রেডিও ওয়েভ যেগুলো আছে, সেই রেডিও ওয়েভটা রিফ্লেক্ট হয়, রিফ্লেক্ট হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। এবং আমরা এই রেডিও ওয়েভ রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে ফিরে আসার জন্য ফোনে কথা বলি বা রেডিও যে শুনতে পাই সেটাতে সহায়তা করে। তাহলে রেডিয়েশন বা রিফ্লেকশন রেডিও ওয়েভের কোন স্তরে হয়? আয়োনোস্ফিয়ারে বা থার্মোস্ফিয়ারে। বোঝা গেল? তাহলে এই আয়োনোস্ফিয়ারে কিন্তু রিফ্লেকশনটা ঘটে। কোন রিফ্লেকশনটা? এই যে রেডিও ওয়েভ যাচ্ছে, সেই রেডিও ওয়েভের রিফ্লেকশনটা বা রেডিয়েশনটা, রিফ্লেকশন ঘটে কোথায়? আয়োনোস্ফিয়ারে। বোঝা গেল? এই আয়োনোস্ফিয়ারকে আবার 3টে স্তরে ভাগ করা যায়। তাহলে আয়োনোস্ফিয়ারকে কটা স্তরে ভাগ করা যায়? 3টে স্তরে। কি কি সেই 3টে স্তর? আয়োনোস্ফিয়ারের 3টে স্তরের নাম ডি, ই ও এফ স্তর। তোদের ডিটেলস জানার দরকার নেই, পরীক্ষায় যেটুকু আসবে সেটুকুই জান। কেননা ডি স্তরকে বলা হয় ডিপ্লেশন স্তর, ডি স্তরের অপর নাম কি? ডিপ্লেশন স্তর। ই স্তরকে বলা হয়, তাই এই স্তরের নাম কেনলি হেভিসাইড স্তর। এবং এরপরে আছে এফ স্তর।
এই এফ স্তরকে বলা হয় অ্যাপেলটন স্তর। এফ স্তরকে কি বলা হয়? অ্যাপেলটন স্তর। বোঝা গেল? এফ স্তরকে কি বলা হয়? অ্যাপেলটন স্তর। এবং এরপরে আছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্য কি আমি বলে দিয়েছি। থার্মোস্ফিয়ার শব্দটা দেখ দুটো শব্দ থেকে এসেছে, একটা থার্মোস, একটা স্ফিয়ার। থার্মো মানে কি? তাপ। এখানে এই থার্মোস্ফিয়ারে এসে টেম্পারেচার দ্রুত হারে বাড়তে থাকে। টেম্পারেচার এতটা দ্রুত হারে বাড়তে থাকে যে 200 কিলোমিটার, 400 কিলোমিটার এবং 500 কিলোমিটারে যে টেম্পারেচার বেড়ে দাঁড়ায় 1300। প্রথম 200 কিলোমিটারে টেম্পারেচার বাড়ে 700 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ সীমায় যে দাঁড়ায় 1300 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারছিস কতটা টেম্পারেচার? 1300 ডিগ্রি। এবং এখানেই আমরা কি দেখতে পাচ্ছি? সুমেরু কুমেরু প্রভা। কেন দেখতে পাচ্ছি? আয়নোস্ফিয়ারে ওই যে বললাম এখানে অণুগুলো আয়নিত হয়ে যায় এবং ইলেকট্রন প্রোটন এগুলোতে ভেঙে যায় এবং এই যে আয়নিত হয়ে গেল, এই আয়নিত হলেই সেখানে কি তৈরি হবে? তাপ তৈরি হবে। এবং এই যে তাপ মানে আলো তৈরি হলো, এই আলোটা আকাশে মাঝে মাঝে দেখতে পাচ্ছি এবং এই যে আলো দেখতে পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে কি? সুমেরু প্রভা বা কুমেরু প্রভা। উত্তর গোলার্ধে সেটাকে বলা হয় সুমেরু প্রভা এবং দক্ষিণ গোলার্ধে তাকেই বলা হয় কুমেরু প্রভা। আর এর ইংরেজি কি? অরোরা। বোঝা গেল? অরোরা অস্ট্রেলিয়াসিস, অরোরা ব্রাসিলিয়াসিস। এবার আরেকটা, এর লাস্ট স্তর কি? এক্সোস্ফিয়ার। এর পরের যে লাস্ট স্তর এসে কি? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার, এক্সো কথার অর্থ কি? এক্সো শব্দের অর্থ বাইরের। এক্সো কথার অর্থ কি? বাইরের, সর্বশেষ স্তর, একদম বাইরের যে স্তর, সেই বাইরের স্তরের নাম কি? এক্সোস্ফিয়ার। স্ফিয়ার মানে কি? মন্ডল বা বলয়। এটা কত ডিগ্রি কিলোমিটার অবধি আছে? 500 থেকে শুরু করে 10,000 কিলোমিটার অবধি আছে। 500 থেকে শুরু করে 10,000, একদম সর্বোচ্চ শেষ অংশ সেটা হলো কি? এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারে টেম্পারেচার বহুত বেড়ে যায় এবং টেম্পারেচার বেড়ে এখানে টেম্পারেচার এসে দাঁড়ায় 1650 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এক্সোস্ফিয়ারে টেম্পারেচার কত হয়? 1650 ডিগ্রি সেলসিয়াস। এটা যেহেতু সবচেয়ে বাইরের স্তর এবং এখানে কোন কোন গ্যাস রয়েছে? হিলিয়াম এবং হাইড্রোজেন। আর হিলিয়াম এবং হাইড্রোজেনের ঘনত্ব এতটাই কম এবং ওরা বাইরের দিকে থেকে কখনো কখনো মহাকাশে চলে যায়। এই যে মহাকাশে চলে যাচ্ছে এবং মহাকাশ থেকে আবার আসছে, এই যে চেঞ্জেসের জন্য এখানে বায়ুমণ্ডলের মধ্যে অতটাও বেশি ঘনত্ব দেখতে পাওয়া যায় না। এই জন্য ওখানে বায়ুর ঘনত্ব কম থাকার জন্য স্যাটেলাইট গুলোকে ওখানেই ফিক্স করা হয় এবং ওইখান থেকে স্যাটেলাইট গুলো বিনা বাধায় পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। এবার ভেবে দেখো ওখানে বায়ুমণ্ডলের ঘনত্ব কি? অনেক কম। বায়ুমণ্ডলের ঘনত্ব কম থাকার জন্য স্যাটেলাইট ঘোরার জন্য যে শক্তি, সেই শক্তির পরিমাণ কি হবে? কম লাগবে। তাই কম খরচে আমরা স্যাটেলাইটকে ওখানে স্থাপনা করলে ও কম শক্তির সাহায্যে কম খরচে পৃথিবীর চারদিকে ভনভন করে ঘুরতে পারছে। তাহলে স্যাটেলাইটকে কোন স্তরে উপস্থাপনা করানো হয়? স্যাটেলাইটকে উপস্থাপনা করানো হয় এক্সোস্ফিয়ারে। স্যাটেলাইটকে উপস্থাপনা করা হয় কোন স্তরে? এক্সোস্ফিয়ারে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে স্যাটেলাইটকে উপস্থাপনা করানো হয় কোন স্তরে? এক্সোস্ফিয়ারে। এবং এই স্ফিয়ারের পরে একটা স্তর আছে যেটাকে ম্যাগনেটোস্ফিয়ার। আমি কেন লিখিনি ম্যাগনেটোস্ফিয়ার? ভালো করে বোঝ। ম্যাগনেটোস্ফিয়ার কি আলাদা কোনো স্তর? না, ম্যাগনেটোস্ফিয়ার আলাদা কোনো স্তর না। ম্যাগনেটোস্ফিয়ার হলো একটা ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। তোরা প্রত্যেকেই জানিস যে চুম্বকের নিজস্ব একটা তড়িৎ চুম্বক, এই যে চুম্বক থাকে, চুম্বকের একটা নিজস্ব ফিল্ড থাকে। বোঝা গেল? এই যে ফিল্ড থাকে, এই ফিল্ডটা কি? ওই ফিল্ডটা কি কোনো স্তর? না, ওটা একটা আবেশ। ওই যে তড়িৎ চুম্বকীয় ফিল্ড, ওই ফিল্ডটা পৃথিবীর ক্ষেত্রেও আছে। তাই পৃথিবীর ওই যে ফিল্ড, বাইরের যে স্তর, সেই স্তরকে আমরা কি বলছি? ম্যাগনেটোস্ফিয়ার। কেননা পৃথিবী একটা দণ্ড চুম্বকের মতো। জানিস তোরা যে এই যে পৃথিবী আছে, এই পৃথিবীটা একটা দণ্ড চুম্বকের মতো। আর এই পৃথিবী যদি দণ্ড চুম্বকের মতো হয় তাহলে পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু আছে। এবার একটা জিনিস বলছি শোন, সেটা হলো সূর্য থেকে যে আগত রশ্মি আসে, কখনো কখনো সূর্যের এই আগত রশ্মির সাথে কখনো কখনো সোলার উইন্ডো চলে আসে বা সৌরঝড় হয়, যে সেই সৌরঝড়ের প্রভাব ঘটে। এবং এই সৌরঝড়ের প্রভাবের জন্য হাইড্রোজেন এবং হিলিয়াম যে অণুগুলো আছে, সেই হাইড্রোজেন হিলিয়াম অণু আয়নিত হয়ে যায়। এবং এই যে আয়নিত হয়ে গেল, এই আয়নিত হওয়ার জন্য বায়ুমণ্ডলে, আমাদের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের মধ্যে হাইড্রোজেন হিলিয়াম অণু আয়নিত হয়ে যায়। আবার সূর্য থেকে আগত যে হাইড্রোজেন হিলিয়াম, সেগুলো অণুগুলো আয়নিত হয়ে যায়। আর এই যে আয়নিত অণুগুলো, এগুলোই পৃথিবীর যে উত্তর ও দক্ষিণ মেরু, সেই উত্তর ও দক্ষিণ মেরুর এই আয়নিত অণুগুলো চারিদিক থেকে উত্তর থেকে দক্ষিণ মেরুতে সরতে থাকে এবং দক্ষিণ থেকে উত্তর মেরুতে একটা ফিল্ড তৈরি করে। এই যে দক্ষিণ থেকে উত্তর মেরু এবং উত্তর থেকে দক্ষিণ মেরুতে একটা ফিল্ড তৈরি করেছে, এই ফিল্ডটাকেই বলা হয় চুম্বকীয় তরঙ্গ বা ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার যদি না থাকতো তাহলে কিন্তু বায়ুমণ্ডলে পৃথিবীতে থাকতো না, কেননা ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলটাকে কি করেছে? ধরে রেখেছে। বোঝা গেল? হ্যাঁ, এটাই হলো বায়ুমণ্ডলের পুরো স্তর বিন্যাস। যদি কোনো এক জায়গা মিস হয়ে যায়, বলতে ভুলে যাই বা কিছু হয়, তোরা কমেন্ট করিস, বলিস, জিজ্ঞেস করিস, আমি অ্যান্সার দিয়ে দেবো পরের দিন।
এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করা যাবে, তোদের যদি কারোর আরো জানার ইচ্ছা থাকে। বোঝা গেল? আর যদি তোদের নিজস্ব পার্সোনাল কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই বলতে পারিস সেই কোশ্চেন গুলো। বোঝা গেল? আজকে তোদের জন্য একটা কোশ্চেন থাকলো আমার, যে 100 কিলোমিটার অবধি বায়ুমণ্ডলের এই স্তরের পরবর্তী যে স্তর সেটাকে বলা হয় বহির মহাকাশীয় স্তর। এই 100 কিলোমিটার স্তরের পরবর্তী অংশকে বহির মহাকাশীয় স্তর বলা হয় এবং এর ভেতরের অংশকে বায়ুমণ্ডলীয় স্তর বলা হয়। এই 100 কিলোমিটার এই যে স্তর, এই 100 কিলোমিটারের এই সীমানাকে কি বলা হয়? এটা তোদের প্রশ্ন থাকলো। যারা যারা এর অ্যান্সার দিতে পারবি তারা কমেন্ট করবি, যারা দিতে পারবি না তাদের জন্য আমি অ্যান্সার পরের ভিডিওতে বলে দেবো। আর যারা অ্যান্সার দিতে পারবি, সঠিক অ্যান্সার হলে আমি লাভ রিঅ্যাক্ট দিয়ে দেবো, তোরা বুঝতে পেরে যাবি কার অ্যান্সার সঠিক হয়েছে। তো তোরা বলবি এটা যে 100 কিলোমিটার, এই 100 কিলোমিটারের মধ্যে আমরা যে স্তর বা সীমানাটাকে দেখতে পাচ্ছি এই সীমানাটার নাম কি? বোঝা গেল? হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করছি এবং তোদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো আমি ক্লাস 11 এবং 12 এর জিওগ্রাফি পড়াই এবং 8, 9, 10 আর্টস পড়াই। তো তোরা যারা যারা পড়তে চাস তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারিস, কিংবা 9083656612 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারিস। বোঝা গেল? কল করবি না, কল করলে না ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি, হোয়াটসঅ্যাপ করিস।